মুজিবনগর সরকার এবার চলে এসেছে। মুজিবনগর সরকার, আমরা যেটা বলেছিলাম যে মুজিবনগর সরকারটা কি, এই যে মুজিবনগর সরকার অর্থাৎ আমরা এখানে পাই টু পাই বলতে কি, আমরা এখানে গুরুত্বের সহিত দেখে দেখে যেগুলো আপনাদের পরীক্ষার জন্য এইভাবে সাজানো হয়েছে লেকচারটাকে। মূলত দেখেন মুজিবনগর সরকার মূলত কি কি গঠন করা হয়েছে। এই সরকারের অন্য নাম হচ্ছে কি অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার। কারণ এটা কোথায় গঠন হয়েছিল? দেশের বাইরে। কোথায়? দেশের বাইরে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গঠন হয়েছিল। আর এটার সচিবালয় ছিল ভারতে। কোথায়? সচিবালয় ছিল ভারতে 8 নং থিয়েটার রোড, কলকাতায়। অর্থাৎ দুটো জিনিসই কিন্তু এটা ভারতে ছিল। মুজিবনগর সরকারকে এই জন্য প্রবাসী সরকার বলা হয়। কি বলা হয়? এই জন্য মুজিবনগর সরকারকে প্রবাসী সরকার বলা হয়। এটা আপনারা পুরোটাই পড়বেন। গঠন করা হয় 10 এপ্রিল 1971 সাল। আর শপথ গ্রহণ কবে? শপথ হচ্ছে 17 এপ্রিল, তাই না? শপথ হচ্ছে 17 এপ্রিল 1971। এরপর আসেন, স্থান হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। আগরতলায় ত্রিপুরা রাজ্য, যেটা আমরা নাম শুনেছি। সদস্য কতজন ছিল? 6 জন। মন্ত্রণালয় ছিল 12টা। অর্থাৎ এই 6 জন মানুষে কিন্তু 12টা পদ দখল করে নিয়েছিল। 6 জন মানুষে 12টা পদের দায়িত্ব ছিল। এটা কিন্তু সম্পূর্ণ বিনা বেতন, আপনাদেরকে মনে রাখতে হবে। কি? বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে। কয় না যে ঘরের খেয়ে মাঠের মোট সরানো, একটা কথা আছে। তারা বিনা বেতনে কাজটা করেছেন, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। বরঞ্চ বাসায় যে টাকা পয়সাগুলো ছিল সেগুলো তারা এখানে এনে দিয়েছেন। বাট আমাদের রাজনীতি, আমাদের বাংলাদেশের রাজনীতি এতটাই নিকৃষ্ট ছিল, এই মানুষগুলোকে আমরা শেষ করে ফেলেছি। এই মানুষগুলোকে আমরা শেষ করে ফেলেছি। আমরা জাতীয় 4 নেতাকে আমরা নিজেরাই মেরে ফেলেছি, তাই না? জাতীয় 4 নেতাকে আমরা মেরে ফেলেছি। আমরা কিন্তু ইতিহাস জানি না। আমরা যত বর্তমান প্রজন্ম, আপনারা ভাই দয়া করে প্লিজ বই পড়বেন, ঠিক আছে? বই পড়বেন, প্রচুর বই পড়বেন, প্রচুর তথ্য আপনারা জানতে পারবেন। শুধু চাকরি একটা নিব এই উদ্দেশ্যে বই পড়া, এটা কিন্তু জীবন না, ঠিক আছে? এটা জীবন না। এই চাকরি পেয়ে কি করবেন, পরবর্তী সময় কি হবে দেখেন তো আপনি। কিন্তু বই বেশি পড়েন, জ্ঞান আসবে, তথ্য জানবেন, ইতিহাস জানবেন। এই জাতীয় 4 নেতা আমাদের জন্য যা করে গেছে আমরা কখনোই ভুলতে পারবো না। কিন্তু আমরা নৃশংসভাবে 3 নভেম্বর তাদেরকে শেষ করে ফেলেছি। 3 নভেম্বর 1975 সালে। 1975 সাল আমাদের জন্য একটা কি বলবো কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুকে একই সালে মেরে ফেলেছি। আমরা বঙ্গবন্ধুর সাথে সাথে আমাদের জাতীয় 4 নেতাকে মেরে ফেলেছি। এই 6 জন সদস্যের 4 জনকে আমরা নৃশংসভাবে মেরেছি। আমরা কতটা নিকৃষ্ট জাতি, আমরা একবার চিন্তা করেছি? একবার আমরা ভেবে দেখেছি? আমরা একবারও ইতিহাস জানি না, কিন্তু একবার ভেবে দেখেন যে জেলখানার মধ্যে মানুষগুলো বলেছিল, একজন বলেছিল যে আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগটা দিন, আমাকে এক বদনা পানি দিন, আমি অজু করব। সেই সুযোগটা আমরা দেইনি, তাদেরকে ব্রাশ ফায়ার করে আমরা মেরেছি। এটা বাঙালিরা মেরেছে, বাংলাদেশেরা মেরেছে, এটা কিন্তু পাকিস্তানিরা মারেনি। সুতরাং আমরা বলতে পারি যে পাকিস্তানের চেয়েও নিকৃষ্ট ছিল তৎকালীন রাজনীতি বাংলাদেশের। আমরা আমাদের জাতিকে শেষ করে ফেলেছি। আমাদের এখন সন্দেহ হয় যে আমাদের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের কে মেরেছে। আমাদের এখন সন্দেহ হয় যে আসলে পাকিস্তানি মেরেছে না বাংলাদেশেরাই মেরেছে। কোনোভাবে এগুলো আসলে এই করা যায় না, ভেতর থেকে দিতে পারি না। এক্ষেত্রে আপনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। যদি আজকে অনেকে আছে এখানে ভারত প্রীতি দেখাতে চায়, ঠিক আছে? ভারত প্রীতি যদি আপনি দেখাতে চান, আপনাকে উদ্দেশ্য করলে একটা কথাই বলবো, যে আপনি বাংলাদেশকে চিন্তা করেন। বাংলাদেশকে কিভাবে মানে ছেড়ে ফিরে খাওয়া হয়েছে। এখানে যে থাকেন ভারত প্রীতি, আমি নিজেও হয়তো ভারতকে স্বীকার করে নেই যে তারা বাংলাদেশের ক্ষেত্রে কি করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের স্বাধীনতার ক্ষেত্রে। কিন্তু আপনি বাংলাদেশের ম্যাপটা একবার দেখেন, আপনার কান্না বের হয়ে যাবে। বাংলাদেশের ম্যাপটা একবার কান্না বের হয়ে যাবে। দেখেন তারা কিভাবে আমাদেরকে, আমরা যে আগরতলায় শপথ গ্রহণ করেছি সে আগরতলা তারা নিয়ে নিয়েছে। আমরা যে আগরতলায় সব মানে আমরা সরকার গঠন করেছি সে আগরতলায় তারা নিয়ে নিয়েছে। আমরা যেখানে পুরোটা রাষ্ট্র, এপাশে পশ্চিমবঙ্গ আমাদের শেষ করেছে, এখানে বঙ্গোপসাগর যাই হোক যতটুকু এখান থেকে নিয়েছে। এই যে পাশে যে চিকেন নেকটা আমরা নাম শুনেছি, 7 সিস্টার্স এই পাশে চলে আসেছে। 7 সিস্টার্সে যে চিকেন নেকটা, সেটাই যদি আমাদের থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ আজকে ভারতের প্রতি কর দিতে হতো না। ভারত বাংলাদেশকে কর দিয়ে কিন্তু 7 সিস্টারতে ঢুকতে হতো। আর এই চিকেন নেকটা কিন্তু বাংলাদেশের ওই তৎকালীন সময় রাজনীতির ফেরে পরে আমরা শেষ করে ফেলেছি। এবং এই চিকেন নেক যদি আমাদের থাকতো, আমরা সরাসরি চায়নার সাথে বাণিজ্য করতে পারতাম। এগুলো কিন্তু সত্যি কথা, ভিতরের কথা। আপনারা অনেকে জানেন না, মানে জানানোর দায়িত্ব আমাদের, তাই না? জানানোর দায়িত্ব আমাদের। এই জায়গাগুলো যদি আমরা পেতাম, বাংলাদেশের ম্যাপে যদি আগরতলা আমরা পেয়ে যেতাম, আগরতলার জায়গাটা ত্রিপুরা যদি রাজ্য আমরা পেয়ে যেতাম, আমাদের বাংলাদেশ অনেক স্বয়ংসম্পন্ন হতো। কিন্তু আমরা আজকে চতুর্দিক থেকে ওনাদের কোণ ঠাসা হয়ে গেছি। এজন্য কিছু বলেও বলতে পারি না, করতে চাইলেও করতে পারি না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান নেচার। যাই হোক, এই 6 জনকে যেহেতু মারতে পারছি, আরো যে কোনো কিছু মির্জাফরি করতে আমরা পেরেছি। আমরা খন্দকার মুস্তাককেও দেখেছি, আমরা বাংলাদেশের, আমরা ইতিহাসের মির্জাফরকেও দেখেছি, তাই তো? যারা মূলত কি করেছে,
যারা মূলত ইতিহাসের মির্জাপুরকে আমরা দেখেছি, এই মির্জাপুর সিরাজউদ্দৌলা থেকে শুরু করে মুসলিম শাসনের অবসান ঘটিয়েছিল, অথচ সে মুসলিম ছিল এবং ক্ষমতার লোভে পড়ে কিন্তু সেটা করেছে। আর আমরা স্বাধীনতার পর খন্দকার মুস্তাককে দেখেছি যে ক্ষমতার লোভে পড়ে জেল হত্যা থেকে শুরু করে বঙ্গবন্ধুকেও শেষ করে দিয়েছে। সো দিস ইজ কল পাওয়ার, দিস ইজ কল অথরিটি। এগুলো মূলত কি? এগুলো আমাদের রাজনীতির হের ছিল। পরবর্তী সময় আপনারা জানেন যে এরশাদ সরকারকে, যে এরশাদকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল করা হয়েছিল, সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল, যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল জিয়াউর রহমানের, সে জিয়াউর রহমানকেও কিন্তু এরশাদ হত্যা করেছে। সে জিয়াউর রহমানকেও কিন্তু এরশাদ হত্যা করেছে। অর্থাৎ আমরা যাকে দিয়ে যাকে করলাম, যাকে করলাম অন্নদান সে করে অপমান, এই কথাটা তো আছে, আপনাদের গ্রাম্য ভাষায় বলে এটা, তাই না? যে যাকে দিয়ে সবকিছু হলো তাকে আমরা শেষ করে ফেলি। আমার নাম জেনে কি করবেন রুবেল ভাই? আমাকে মনে হয় আক্রমণ করবেন নাকি, আমি তো বুঝতেছি না। যাই হোক, এখানে তাহলে আহ সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, এটা হচ্ছে কলকাতায়। আর শপথ গ্রহণ হচ্ছে 17 এপ্রিল করেছে। এগুলো আপনারা জেনে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। হ্যাঁ, আমার নাম কি জানেন না? আমি পরিচয় দিয়েছি না আপনাদের সামনে? মনে হয় পরিচয় দিয়েছি তো, মনে হয় সম্ভবত দিয়েছি। আচ্ছা, না জানলে আপনারা কেউ কমেন্টে জানিয়ে দেন আমার নামটা, যারা যদি কেউ জেনে থাকেন। তাহলে মুজিবনগর সরকারের সদস্যগণ কে কে ছিল এটা একটু আলোচনা করি আপনাদের সামনে। জাস্ট আমি বলেছি যেগুলো পরীক্ষা আপনাদের আসবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা, ঠিক আছে? তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। আপনাদের কয়েকদিন আগে একটা পরীক্ষা কিন্তু এসেছিল বাংলাদেশের, আমি কি নাকি কি আছে স্যার, জিনিস বটে এক পিস। ভাই মামুন ভাই কি বলছেন আমি বুঝলাম না এটা। এক পিস কি? আমি তো এক পিস, পৃথিবীতে সব মানুষ এক পিস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিল, আর উপরাষ্ট্রপতি ছিল কে? সৈয়দ নজরুল ইসলাম। আমরা এতদিন কি জেনে এসেছি? অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, বাট এখন উপরাষ্ট্রপতিতে চলে আসছে। কিসে এসেছে? উপরাষ্ট্রপতিতে চলে এসেছে। অর্থাৎ কয়েকদিন আগে একটা পরীক্ষা, লিখিত পরীক্ষা আপনাদের এসেছিল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং মানে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নাম লিখুন। ম্যাক্সিমাম গুলো কিন্তু মাথা ঘামিয়েছেন, উপরাষ্ট্রপতি আবার কি, উপরাষ্ট্রপতি কে হতে পারে, তাই না? যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্য বুঝতে পারবেন। উপরাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতির অ্যাবসেন্সে যদি কেউ সেই দায়িত্ব পালন করে তাকে উপরাষ্ট্রপতি বলা হয়। কি বলা হয়? রাষ্ট্রপতির অ্যাবসেন্সে যদি কেউ মানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। উপপ্রধানমন্ত্রীও আছে, ঠিক আছে, উপপ্রধানমন্ত্রীও আছে। আর তাজউদ্দিন আহমেদ মূলত প্রধানমন্ত্রী ছিলেন। এখানে কনফিউশনে আপনাদেরকে প্রশ্ন দেয়, আপনারা ম্যাক্সিমাম গুলো শুধু তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন এটা মুখস্থ করে নিজেকে একেবারে হিরো ভেবে থাকেন, বাট আর যে তার দায়িত্বগুলো আছে সেগুলো আপনারা জানেন না। এই দায়িত্বই কিন্তু মূলত পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ আপনাদেরকে সেখানে কনফিউশনে ফেলে দেয় যে তাজউদ্দিন আহমেদ সবাই জানি প্রধানমন্ত্রী ছিলেন, তার যা আর কিছু দায়িত্ব আছে এগুলো জানি না, আমরা আমরা পড়তেও চেষ্টা করি না, এটাই দিয়ে দেয় পরীক্ষায়। আপনাদের এর আগে পরীক্ষা এটা আসছিল। সম্প্রচার, যোগাযোগ এবং পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমেদ। কিসের? সম্প্রচার, প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাহলে এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই লিখে রাখবেন, নোট করে রাখেন। এই ব্যাপারগুলো আপনারা নোট করে রাখেন যে তাজউদ্দিন আহমেদ শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন না, তিনি একাধারে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। আর প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু যে প্রধানমন্ত্রী হয় সে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী, এটা আপনাদের মনে রাখতে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু নাই, এটা জানেন আপনারা? প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বয়ং প্রধানমন্ত্রী কি করেন, এখন পর্যন্ত দেখাশোনা করেন। সুতরাং আপনারা এটা মাথায় রাখবেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী থাকেন, কারণ এটা হচ্ছে সম্পূর্ণভাবে কি দেশকে রক্ষার জন্য। এজন্য এই বাটনটা আমাদের প্রধানমন্ত্রীর হাতেই থাকেন, অন্য কেউ রাখেন না। আর এর পরবর্তী সময় তথ্যমন্ত্রীও তিনি ছিলেন, যোগাযোগ মন্ত্রীও তিনি ছিলেন, অর্থমন্ত্রীও তিনি ছিলেন। অর্থমন্ত্রী বলতে অর্থনৈতিক বিষয়গুলো তিনি দেখেছেন। পরিকল্পনা বিভাগের তিনি দায়িত্ব পালন করেছেন, শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করেছেন। একাই দেখেন কতগুলো দায়িত্ব পালন করেছেন, তাই না? আর এখন যদি আমাদের, এখন তো দেখেন এই যে সামান্য সংসদ সদস্য হওয়ার জন্য, সামান্য সংসদ সদস্য না, সংরক্ষিত সংসদ সদস্য হওয়ার জন্য আমাদের অলরেডি 1600 জন আবেদন করে বসে আছে। বাংলাদেশের মুসি থেকে শুরু করে একবারে কি চলচ্চিত্রে হিরো হিরোইন থেকে শুরু করে সবগুলো আবেদন করে বসে আছে যে 50টা আসন তাকে পেতেই হবে, একজন একজন হতেই হবে। কেন ভাই? দুর্নীতি না থাকলে তো এত লোভ থাকতো না, তাকে বললেও তো সে যেত না সেখানে। এখানে যারা দায়িত্বগুলো পালন করেছে এগুলো কি টাকার জন্য করেছে নাকি দেশের জন্য করেছে? অবশ্যই দেশের জন্য করেছে এটা। তারা 1 টাকাও নেয়নি, কিন্তু একাই 6-7টা বিভাগের দায়িত্ব পালন করেছে। আর এখন একটা দায়িত্ব কেন, সংসদ সদস্য হতে গিয়ে 50টা আসনের জন্য 1600 জন আবেদন করে বসে আছে। এরপর দেখেন আর কে কে ছিল। খন্দকার মুস্তাক, খন্দকার মুস্তাককে আমরা যদিও কি বলি, তাহলে কি হিসাব কি দাঁড়ালো? বঙ্গবন্ধু সেই সময় অত বড় মাপের নেতা ছিল না। কেন ছিল না? বঙ্গবন্ধু অবশ্যই বড় মাপের নেতা ছিলেন।
তিনি নেতা না থাকলে তার আদেশে তার একমাত্র এক ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হতো? তিনি যদি নেতা না হতেন, বঙ্গবন্ধু 52 সাল থেকেই নেতা, 52 সাল থেকেই তিনি মূলত ছাত্রলীগের সাথে যুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। তার পরবর্তী সময় আপনারা জানেন 54 সালের নির্বাচনে তিনি সমবায় মন্ত্রীর দায়িত্ব ছিলেন, এবং পরবর্তী সময় 66 তার অধীনে হয়, 62 শিক্ষা আন্দোলন হয়, 69-এর আন্দোলন তার অধীনে হয়, 70-এর নির্বাচনে তো আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হয় মানে তৎকালীন সময়। তাহলে তো এটা আপনারা এভাবে বলতে পারেন না, তাই না? বঙ্গবন্ধু অবশ্যই বড় নেতা ছিলেন, বড় নেতার পাশাপাশি এই মানুষগুলো দেশের জন্য কাজ করে গেছেন। বড় নেতার পাশাপাশি কি করেছেন এই মানুষগুলো? একা একটা মানুষ কিন্তু কিছুই করতে পারে না, একা একটা মানুষ কিছু করতে পারে না। এই যে আপনারা এই কথার উত্তরে আমি আপনাদের একটা কথা বলি, বলেন বাংলাদেশের কোন বীরশ্রেষ্ঠ কোনো যুদ্ধ না করে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন? একজন বলেন, বাংলাদেশের কোন লোক, কোন বীরশ্রেষ্ঠ কোনো প্রকার যুদ্ধ না করে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন? যদি বলতে পারেন কেউ। এখানে মামুন ভাই আপনার আর মামুন ভাই যে আছেন, আমি আপনাকে চিনি না, কোথায় আছেন জানি না, তবে অবশ্যই আপনি এখানে রাজনৈতিক কোনো কিছু নিয়ে আসবেন না কাইন্ডলি প্লিজ, নাহলে কিন্তু আপনি রিমুভ হতে পারেন। হ্যাঁ, রাজনৈতিক কোনো তথ্য এখানে দয়া করে নিয়ে আসবেন না, এখানে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে না। এই তো ভেরি গুড, সবাই উত্তর দিয়েছেন। মতিউর রহমান, বাংলাদেশের একমাত্র বীরশ্রেষ্ঠ আছেন মতিউর রহমান, কোনো যুদ্ধ না করে কিন্তু বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। কেন পেয়েছেন? কারণ তার আত্মত্যাগের জন্য সে পেয়েছেন। তার মাত্র বয়স ছিল 30 বছর, দুটো ফুটফুটে বাচ্চা ছিল তার, ঠিক আছে? বয়স ছিল মাত্র 30 বছর, ফুটফুটে দুটো বাচ্চা ছিল, সে সে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারলো। ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে ছিলেন পাকিস্তানে তিনি, তাই না? ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে পাকিস্তানে তিনি ক্ষমতায় ছিলেন, এবং তিনি বিমান চালনা করতেন, তারপরও ছোট বিমান না, যুদ্ধ বিমান চালাইতেন তিনি। তারপরও কি করেছেন? এই যুদ্ধ বিমানকে বাংলাদেশে আনার জন্য তিনি 1971 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশে ছুটি কাটানোর জন্য এসেছিলেন। বাংলাদেশে তার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, সবাই ছুটি কাটাতে এসেছিলেন। মার্চ মাসের এই ভয়াবহতা দেখে তার মধ্যে একটা জিনিস কাজ করে, আমার দেশের মানুষকে মারবো আমার বিমান দিয়ে, এটা তো হতে পারে না, এটা কোনোভাবে হতে পারে না। তিনি সেখানে গিয়ে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, অগাস্ট পর্যন্ত অপেক্ষা করেছেন কখন একটা বিমান ছিনতাই করা যাবে, কখন একটা বিমান নিয়ে যাওয়া যাবে। আর সেই দিনক্ষণ তার চলে এসেছিল অগাস্ট মাসে। তিনি তার সহযোগী যে ছিল, তার সহযোগী বিমান মূলত চালাচ্ছিল, তিনি কি করেছেন জানেন? তার সহযোগী বিমান প্রায় রান করছে, এই মুহূর্তে তিনি প্রাইভেট কারে চলে এসেছে। অর্থাৎ আগে আসলে তো কোনোভাবে ধরা পড়ার সম্ভাবনা বেশি, এবং তার আগে তিনি এমন কিছু ক্যাফেন জাতীয় দ্রব্য নিয়েছেন নিজের করে, যেটা মুখে ধরলে যেন অজ্ঞান হয়ে যায়। তিনি এসেছেন এবং রান করার আগ মুহূর্তে তিনি প্রাইভেট কার দিয়ে লাফিয়ে বিমানে চড়েছেন, লাফিয়ে তার ককপিটে চড়েছেন। চড়ার পরে তিনি সাথে সাথে রুমাল ধরেছেন, ক্যাফেন জাতীয় কিছু তার ওই সহযোগীর মুখে ধরেছেন, এবং সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে তার 2-3 মিনিটের মতো হুঁশ ছিল। এই হুঁশ থাকাকালীন সময় তিনি ককপিটে ঘোষণা করে দেয় যে মতিউর রহমান আমাকে বিমানকে নিয়ে পালিয়ে যাচ্ছে, মতিউর রহমান বিমান নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন কিন্তু মতিউর রহমান আর ক্ষান্ত হননি, তিনি সরাসরি বিমানে চলে এসেছেন, এবং সর্বশেষ তথ্য অনুযায়ী 45 কিমি মাত্র ছিল ভারত পাইতে, মানে ভারতে আসতে আর মাত্র 45 কিমি রাস্তা ছিল, মাত্র 3 মিনিট। যদি 3 মিনিট রাস্তা আসতে পারতো তাহলে মতিউর রহমানের ইতিহাস অন্যরকম হয়ে যেত, বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। এই 45 মিনিট, 45 কিমি রাস্তা আসতে গিয়ে মূলত 3 মিনিটের এই যে রাস্তাটা ছিল, পাকিস্তানের দুটা যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, এই বিমানকে ই করে বসে, মানে অনুসরণ করে বসে, এবং এই 3 মিনিটের রাস্তায় গিয়ে এই যাকে অজ্ঞান করা হয়েছিল সে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার কারণে দুজনের মধ্যে ধস্তাধস্তি, মারামারি হয়, এবং একটা পর্যায়ে ককপিটের দরজা খুলে দেয় সেই যে ও ছিল, ওই ককপিটের দরজা খোলার সাথে সাথে দুজনের পড়ে যায়, সাথে সাথে বিমানটা পড়ে বিধ্বস্ত হয়ে যায়। এই যে জীবন বিসর্জন দেওয়ার কারণে তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। তিনি মূলত কিন্তু কোনো যুদ্ধ করেননি। সুতরাং বঙ্গবন্ধুর কিনে যারা বললেন বঙ্গবন্ধু কোনো যুদ্ধ করেনি, ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর এক নির্দেশনায় দেশটা স্বাধীন হয়েছে, সুতরাং তার অবদান কোনোভাবে ভোলার নয়, তাকে আমরা ভুলতে পারি না। আমরা যাই বলি, ওই ইতিহাসটা পর্যন্ত সবকিছু ঠিক ছিল। 72 থেকে শুরু করে মানে 75 থেকে শুরু করে ইতিহাসটা বিকৃত হয়েছে, ইতিহাসটা ভিন্ন রকমের হয়েছে। এই আজকের যে আপনারা ভিন্ন ধরনের দল বা পন্থী আছেন, যা আমরা যারা আছি, তারা মূলত এই বর্তমানকে ঘৃণা করতে পারি, কিন্তু 52 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল তাকে আমরা কখনোই ঘৃণা করতে পারবো না। 54 সালে যে হয়েছিল, 56 হয়েছিল, 62 হয়েছিল, 64 হয়েছিল, সর্বশেষ 66, 69 হয়েছে, তখনকার কোনো ছাত্র আন্দোলনকে আপনি কোনোভাবে ভিন্ন খাতে নিতে পারবেন না। ঠিক আছে, বর্তমান সবগুলো দুর্নীতিতে হতে পারে, কিন্তু তখন কিন্তু সেটা হয়নি। তাহলে এই যে মতিউর রহমানকে বললাম, ঠিক ঠিক একই কাজ কিন্তু বঙ্গবন্ধু করেছে। আমি দুঃখিত, আসলে আপনাদের ইতিহাস জানাতে গিয়ে পড়ার ইয়েটা থেকে ভুলে যাচ্ছি, পড়ার ফলোটা থেকে চলে যাচ্ছি। তবে আশা রাখি যদি আমার সাথে আপনাদের নেক্সট ক্লাসগুলো হয়, আমি এই ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের ইতিহাসগুলো জানানোর চেষ্টা করব, প্রকৃত ইতিহাস, মানে যেগুলো আপনাদের অনেকেই জানেন না। হ্যাঁ, এখানে তো ম্যাক্সিমাম গুলো ফিমেল দেখতে পাচ্ছি, আপনারা তো আরো জানেন না।
যারা বই পড়েন তারা বই খুবই পড়েন, যারা পড়েন না তারা সংসার নিয়ে ব্যস্ত থাকেন। সুতরাং এগুলো আপনাদের জানতে হবে। হ্যাঁ, চাকরি পাওয়ার পরে এগুলো গিয়ে বাচ্চাদেরকে বলবেন, আমি আমরা এটা 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 এটা, দেখবেন বাচ্চারা আপনাদেরকে খুব ভালোবাসবে, যে বলবে স্যার ম্যাডাম খুব ভালো তথ্য জানে, স্যার খুব ভালো তথ্য জানে। হ্যাঁ, তাহলে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী অর্থমন্ত্রী ছিলেন। কি অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, পরিবহন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, জাতীয় রাজস্ব মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি ছিলেন। একাধারে কয়েকটা দায়িত্ব একজন করে পালন করেছেন, দেখেন একজন মানুষ অর্থমন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, পরিবহন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ছিলেন, একাধারে তিনি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মঞ্জুর। এই আমরা খন্দকার মুস্তাককে হয়তো অস্বীকার করতে পারি, কিন্তু খন্দকার মুস্তাকেরও অবদান কম নয় কোনোভাবে। তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, সংসদ বিষয়ক আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন, তিনটা মন্ত্রণালয় তিনি একাই দেখেছেন। সুতরাং তার অবদানও অনস্বীকার্য নয়। বঙ্গবন্ধুর আগে ইতিহাস পর্যন্ত তিনি কিন্তু আমাদের হিরোই ছিলেন। বঙ্গবন্ধু হত্যা আগ পর্যন্ত তিনি হিরোই ছিলেন আমাদের। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী তিনি আমাদের কি হয়েছেন, মির্জাফর হয়ে গেছেন। এবং এখানে আমরা অনেকে শুনেছি যে তিনি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কাছের মানুষ ছিলেন, এবং বঙ্গবন্ধুর মা মারা যাওয়ার কারণে তিনি কবরে গিয়েও কান্না করেছেন। ঠিক আছে, কবরে গিয়েও কিন্তু তিনি কান্না করেছেন, এবং সেই মানুষটা কিন্তু বঙ্গবন্ধুকে মেরেছেন। অর্থাৎ আপনাদেরকে এটা বুঝতে হবে, কাছের বন্ধু খুব কাছের বন্ধু খুব কাছের বন্ধু না, বিশ্বাস করতে অবশ্যই জাস্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, এস এম কামরুজ্জামান, এটা এই জন্য বললাম যে আপনার কাছের বন্ধু আপনার আপনার উইক পয়েন্ট গুলো জানবে। একমাত্র আপনার শত্রু আপনার দূরে দূরে আপনার থেকে ঘুরবে, আপনার কাছের বন্ধু আপনার ভিতরের তথ্যগুলো জানবে। এই জন্য কাছের বন্ধু সবচেয়ে বড় শত্রু হয়। যদি কখনো শত্রু হয়, কাছের বন্ধু সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, কারণ আপনার উইক পয়েন্ট গুলো তারা কিন্তু জেনে যায়। তাহলে এস এম কামরুজ্জামানের কি দায়িত্ব ছিলেন? মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ত্রাণ মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন। একাধারে তিনি তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। এগুলো একটু লিখে নেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো। হ্যাঁ, তাহলে মন্ত্রণালয়গুলো তো চলে গেল। তাহলে মন্ত্রণালয় মূলত কয়টা ছিল? 6 জন কাজ করেছেন, 12টা মন্ত্রণালয় নিয়ে কাজ করেছেন। 6 জন, মোট 6 জন কাজ করেছেন। 6 জন মানুষ, কয়টা মন্ত্রণালয়? 12টা মন্ত্রণালয় বা বিভাগ ছিল তৎকালীন সময়। 12টা বিভাগ বা মন্ত্রণালয় ছিল, এতটুকু আপনারা মনে রাখলেই হয়ে গেল। 12টা বিভাগ বা মন্ত্রণালয় ছিল যে মুজিবনগর সরকারের সময়। পরীক্ষায় খুবই আসে আপনাদের এটা, এজন্য একটু লিখে রাখবেন, পরীক্ষায় আসলে যেন ভুল না হয়। দেখেন, অস্থায়ী সরকারের এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঘোষণাপত্র পাঠ করেন কে? এম ইউসুফ আলী, অধ্যাপক এম ইউসুফ আলী মূলত ঘোষণাপত্র পাঠ করেন। আর এই যে উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য, অর্থাৎ সরকারও গঠন হলো, তারপর উপদেষ্টা মণ্ডলীও তারা নিয়েছিলেন। সরকারের পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীও বাংলাদেশের হয়ে কাজ করেছেন। এটা সদস্য কতজন ছিল? 8 জন। সদস্য সংখ্যা ছিল 8 জন। সর্বদলীয় উপদেষ্টা পরিষদ কখন গঠন করা হয়, এটা পরীক্ষায় আসবে না আপনাদের, এটা বাদ দেন। এটা বাদ, এটা বাদ, এটা পড়েন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন? আব্দুল মান্নান। আর শপথ বাক্য পাঠ করেন কে? ওই যে ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী। একাই তিনি দুটো কাজ করেন, একটা হচ্ছে ঘোষণাপত্রও তিনি পাঠ করেন, এবং শপথ বাক্য তিনি একাই পাঠ করেন। অধ্যাপক ইউসুফ আলী আমাদের বাংলার জন্য বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন। তিনি কি হিসেবে ছিলেন? বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী, এবং বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন, যে এখনো বেঁচে আছে, চাক্ষুষ একটা মানুষ বেঁচে আছেন। সংবিধানের প্রণেতা ছিলেন ডক্টর কামাল হোসেন, এবং ডক্টর কামাল হোসেন সংবিধানের প্রণয়নের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। সেও হয়তোবা এখন কোনো কারণে কোনো কারণে বঞ্চিত হচ্ছে, কোনো কারণে আমরা তাদেরকে ওই ফলো দিতে পারছি না। পাশাপাশি কাদের 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 আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও আমরা অবহেলা করছি, পাশাপাশি আমরা ডক্টর জাফরুল্লাহকে অবহেলা করেছি, সেও হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের ইতিহাসগুলো, এই জন্য তো বললাম যে হিংস্র ইতিহাস আমরা সবসময়ের জন্য পালন করে এসেছি, যার বলি হয়েছে আমাদের ভালো ভালো মানুষগুলো। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ কবে হয় এটা একটা আলোচনা করা হয়েছে, যে শপথ অনুষ্ঠিত হয় 17 এপ্রিল 1971 সাল সকাল 11টায়। আর শপথের স্থান হচ্ছে কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথ তলায়। আপনারা সবাই এখন জানেন, তৎকালীন সময় কিন্তু এই আমবাগান বৈদ্যনাথ তলা নাম ছিল। এখন মুজিবনগর যেটা হয়েছে, তখন কিন্তু বৈদ্যনাথ তলা নাম ছিল। কি ছিল? বৈদ্যনাথ তলা। এটার নাম এখন হচ্ছে মুজিবনগর। এখন নাম হচ্ছে কি? মুজিবনগর। আর তখন সেটা বৈদ্যনাথ তলা ছিল নামটা। ভবের পাড়ার এক আম বাগানে, এক ছোট্ট আম বাগানে আমাদের এই সরকার, আমাদের মহান ব্যক্তিত্বগুলো শপথ গ্রহণ করেছিলেন। তাহলে মুজিবনগর সরকার সম্পর্কে আর তথ্য আসলে কি ভুল হবে? বলেন, মুজিবনগর থেকে প্রশ্ন আসলে আর ভুল হবে আপনাদের? যদি ভুল হয় তাহলে কি করব? আবার পরীক্ষা নেব না আবার ক্লাস নেব, কোনটা? মুজিবনগর সরকার সম্পর্কে আর ভুল হওয়া যাবে না। কি বোরিং লাগতেছে কারো? বলেন, বোরিং লাগলে বলেন, আপনাকে কফি খাওয়ার সময় দিচ্ছি। কারো বোরিং লাগতেছে ক্লাস? যদি কারো বোরিং বলেন, আমার সরাসরি বলবেন। আমি একটা জিনিস খুব পছন্দ করি, সেটা হচ্ছে আমার সমালোচনা আমার সামনে অবশ্যই করবেন।
কখনোই আমার সমালোচনা অন্য কারোর সামনে করবেন না।